আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে গণভোট ২০২৬। বাংলাদেশের রাজনীতি এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা তৈরি করা হচ্ছে এই গণভোটের মাধ্যমে। ভবিষ্যৎ বাংলাদেশ কোন শেপে থাকবে? কিভাবে চলবে বাংলাদেশ? এরই ফলাফল নির্ধারিত হয়ে যাবে ১২ই ফেব্রুয়ারির আসন্ন নির্বাচনে। চলুন দেখি গণভোট কি এবং গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দিলে বাঙালি কি পাবে? আবার না ভোট দিলেই বা এদেশের কি বিষয় অপরিবর্তিত থাকবে? আজকে আলোচনা করব সমগ্র বিষয়। সবকিছু শোনার জন্যে সাথে থাকুন। ১ম এই গণভোট। গণভোট আসলে কি? রাষ্ট্রবিজ্ঞানের মতে গণভোট হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে সরকার গৃহীত কোনো পলিসি কিংবা সংস্কার প্রস্তাব এর পক্ষে কিংবা বিপক্ষে জনগণ মতামত দিতে পারে। যদি হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে সেই সকল পলিসি গৃহীত হবে এবং যদি না জয়যুক্ত হয় তাহলে সেই সকল পলিসি গৃহীত হবে না। এখন দেখি আমাদের যে সংস্কার কমিশন গঠন করা হয়েছিল, সেই সকল সংস্কার কমিশন যে সকল প্রতিবেদন জমা দিয়েছে, তার পরিপ্রেক্ষিতেই মূল যে সংস্কারগুলো আনা হয়েছে সেগুলো কি? নাম্বার ১, তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও পিএসসি গঠনে সরকারি দল এবং বিরোধী দল একত্রে কাজ করবে বলে বলা হয়েছে। অর্থাৎ বিগত দিনে আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করে দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়েছে এবং বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হলে কেমন নির্বাচন হয় সেটা ২০১৪, ১৮ এবং ২৪ এর নির্বাচনে আমরা দেখতে পেয়েছি। সুতরাং তত্ত্বাবধায়ক সরকার যে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় বাধ্যতামূলক সেটা হলফ করে বলা যায়। দ্বিতীয় বিষয়টি হচ্ছে নির্বাচন কমিশন গঠনে সরকারি দল এবং বিরোধী দল একত্রে কাজ করার কথা বলা হয়েছে। আপনারা জানেন বাংলাদেশের রাজনৈতিক সংকটের অন্যতম একটি সংকট হচ্ছে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে আস্থাহীনতা। এখন নির্বাচন কমিশনে গঠনে যদি সরকারি দল এবং এই বিরোধী দল একত্রে কাজ করে তাহলে সেই আস্থাহীনতার জায়গা অনেকাংশে কমে যাবে। পিএসসি গঠনেও সরকারি দল একত্রে কাজ করবে বিরোধী দলের সাথে। পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন, এখানে যদি সরকারি দল এবং বিরোধী দল একত্রে কাজ করার সুযোগ পায় তাহলে পিএসসির স্বচ্ছতা, জবাবদিহিতা অনেকাংশে বেড়ে যাবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে সংস্কারটি নিয়ে আলোচনা হচ্ছে সেটি হচ্ছে সংবিধান সংশোধনে গণভোট। আজ অবধি অর্থাৎ এ পর্যন্ত বাংলাদেশের সংবিধান ১৭ বার সংশোধন করা হয়েছে। মজার ব্যাপার হচ্ছে এর অধিকাংশ সংশোধন করা হয়েছে ব্যক্তির স্বার্থে কিংবা দলীয় স্বার্থে। রাজনীতিতে একটি কথা খুবই গুরুত্বপূর্ণ বা জনপ্রিয়, সেটি হচ্ছে ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানী অ্যারিস্টটল, হবস, রুশো তাদের সকল রাষ্ট্র চিন্তা যেন বাংলাদেশে এসে মার খেয়ে যায়। এখানে দেশের চাইতে দল বড়, দলের চাইতে ব্যক্তি কোনো সময় এগিয়ে। আপনার কাছে কি মনে হয়? দ্বিতীয় যে বিষয়টি আমরা আলোচনা করলাম সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ ভবিষ্যৎ কোনো সরকার চাইলেই যেন সংবিধান তাদের ইচ্ছামতো সংশোধন করে কাটাছেঁড়া করতে না পারে, সেই জন্যে গণভোটের কথা বলা হয়েছে। বর্তমান বিদ্যমান সংবিধান অনুযায়ী ২/৩ মেজরিটি সংসদে পেলেই সংবিধানকে এফোড় ওফোড় করে দেওয়া যায়। সুতরাং ভবিষ্যৎ সরকার চাইলেই যেন এই ধরনের স্বেচ্ছাচারিতা না করতে পারে, এজন্যে এই সংস্কার প্রস্তাবে বলা হয়েছে। এবার এই সংস্কার কমিশন যে সকল প্রস্তাব দিয়েছে তার মধ্যে সবচেয়ে আলোড়ন জাগা নেওয়া যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে প্রধানমন্ত্রী ১০ বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবেন না। উপমহাদেশের রাজনীতিতে পরিবর্তন তো একটা বিগ ইস্যু এবং এখানে একই পরিবার অথবা একাধিক পরিবার রাজ পরিবারের মতো ফাংশন করে। এখানে গণতান্ত্রিক যে মূল্যবোধ, গণতান্ত্রিক যে ধারা সেটি খুবই ফ্র্যাজাইল অবস্থায় রয়েছে এবং গণ গণতান্ত্রিক যে আনুষ্ঠানিকতা সেটা এখনও গড়ে ওঠেনি। সুতরাং এই সংস্কার প্রস্তাব বাস্তবায়িত হলে ভবিষ্যতে কোনো রাজ পরিবারের এই সরকার পরিচালনা করা কিংবা রাষ্ট্র পরিচালনা করার অনেক সম্ভাবনাই কমে আসবে। নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার জন্যে বাংলাদেশের সংবিধানে ৫০টি নারীর সিট সংরক্ষণ করা হয়েছে। কিন্তু আসলে কি এতে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হচ্ছে? উত্তরটি হচ্ছে না, হচ্ছে না।
কারণ কি? যদি কোনো এক সুন্দর সকালে পার্লামেন্টে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বলেন, আজকে জাতীয় সংসদ আসার সময় সূর্য দক্ষিণ দিকে উদিত হতে দেখলাম, তাহলে সেই সংরক্ষিত মহিলা আসনে যিনি এমপি রয়েছেন তিনিও বলবেন, মাননীয় স্পিকার, আসার সময় আমিও দেখলাম প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটা সঠিক। এবং এই যাতনা শুধুমাত্র নারী সংরক্ষিত আসনের জন্যই নয়, অন্য সকল সরকারি এমপির পক্ষেও সমানভাবে কার্যকর। কেননা ৭০ নম্বর আর্টিকেলে বলা হয়েছে, যদি কোনো সংসদ সদস্য নিজ দলের বিপক্ষে ভোট দেয়, দ্যাট মিনস প্রধানমন্ত্রীর বিপক্ষে যায়, তাহলে তার সদস্য পদ বাতিল হয়ে যাবে। কি মজা না? হ্যাঁ, এমনই মজাদার আমাদের সংবিধান। আচ্ছা, এখন আমরা দেখি আরেকটি যে সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে নারীর প্রতিনিধিত্বের ব্যাপারে, সেটা নিয়ে। নারীর প্রতিনিধিত্বের বিষয়ে সংবিধান সংস্কার কমিশন ৫% বাধ্যতামূলক নারী ক্যান্ডিডেটকে সরাসরি নির্বাচনে নমিনেশন দেওয়ার জন্য বলা হয়েছে, যেটা পর্যায়ক্রমে বাড়বে। যদি এটা হয় তাহলে ভবিষ্যতে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন পর্যায়ক্রমে বাড়বে, সেটা কোনো প্রধানমন্ত্রী কিংবা কোনো কাঠামোর মধ্যে শৃঙ্খলাবদ্ধ থাকবে না। এবার সংবিধান সংস্কার কমিশন অন্য একটি যে সংস্কার প্রস্তাব দিয়েছে সেটি হচ্ছে উচ্চকক্ষ বিনির্মাণ করা। উচ্চকক্ষ আসলে কি? আমাদের জাতীয় সংসদ এক কক্ষ বিশিষ্ট, এবং আমরা যদি ইউকের দিকে তাকাই তাহলে সেখানে হাউস অফ লর্ড এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভ রয়েছে। অর্থাৎ ভবিষ্যতে বাংলাদেশের জাতীয় সংসদ স্বেচ্ছাচারীভাবে কোনো আইন প্রণয়ন করতে চাইলে সেটা উচ্চকক্ষ আটকিয়ে দিবে, এবং বাংলাদেশের প্রথিত যশা যে বিভিন্ন প্রফেশনালরা রয়েছে বিভিন্ন সেক্টরে, সেটা স্বাস্থ্য হতে পারে, বিজ্ঞান হতে পারে, বা যে কোনো সেক্টরে ওনাদের নিয়ে এই কমিশন গঠন করা হবে কিংবা এই উচ্চকক্ষ গঠিত হবে, যার ফলে সরকারি দল চাইলেই স্বেচ্ছাচারীভাবে কোনো আইন আর পাশ করতে পারবে না। এখানে বলা হয়েছে স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করার কথা। আপনি যদি বাংলাদেশের সংবিধান দেখেন, বাংলাদেশের সংবিধানের ২২ নম্বর অনুচ্ছেদ বলছে, দ্য জুডিশিয়ারি ব্রাঞ্চ উইল বি সেপারেটেড ফ্রম দ্য এক্সিকিউটিভ ব্রাঞ্চ, অর্থাৎ নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হবে। যদি নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক না হয় তাহলে প্রধানমন্ত্রী যে কোনো সময় স্বাধীন বিচার বিভাগের বিচার কার্যে হস্তক্ষেপ করতে পারে, যেটা আমরা অতীতে দেখেছি বারংবার। অতীতে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো, কে সরকার, কোনটা রাষ্ট্র, কোনটা আইন বিভাগ, কোনটা বিচার বিভাগ কিংবা কোনটা শাসন বিভাগ, এটা আমরা আলাদা করতে পারিনি। সকলে একত্র হয়ে মিলেমিশে একটা জয়েন্ট ভেঞ্চার হিসেবে কাজ করেছে যেন, যেটা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং সঠিকভাবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একটি অন্তরায়ী। অন্য একটি বিষয়ে বলা হয়েছে, বাংলাদেশের মৌলিক অধিকার এর যে লিস্ট রয়েছে বাংলাদেশের আর্টিকেল নাম্বার ২৬ থেকে ৪৭ নম্বর আর্টিকেল পর্যন্ত, সেখানে বলা হয়েছে মৌলিক অধিকার নিয়ে ইন্টারনেট ব্যবহারকেও মৌলিক অধিকারের নথিভুক্ত করা হবে বলা হয়েছে। এখন এটা কেন গুরুত্বপূর্ণ? আমরা দেখেছি বিগত দিনে আন্দোলন করার ক্ষেত্রে কিংবা জনগণ যখন কোনো ন্যায্য আন্দোলন নিয়ে মাঠে এসেছে, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। যদি ইন্টারনেটকে মৌলিক অধিকারের মধ্যে সন্নিবেশিত করা হয় তাহলে কোনো সরকার আর স্বৈরাচারী হয়ে উঠতে পারবে না কিংবা ইন্টারনেট বন্ধ করে দিতে পারবে না। আরেকটি গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব হচ্ছে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মাঝে ক্ষমতার ভারসাম্য আনয়ন করা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের যে সংবিধান প্রণয়ন করা হয়েছিল ১৯৭২ সালে, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি বই রয়েছে, এটি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। এই সংবিধানে প্রধানমন্ত্রীকে অবারিত ক্ষমতা দেওয়া হয়েছে। সেটা কেমন একটু বোঝার চেষ্টা করি। এখানে ৪৮ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, প্রধান বিচারপতি এবং প্রধানমন্ত্রীর নিয়োগের প্রশ্ন ব্যতীত যে কোনো বিষয়ে কার্য সম্পাদন করতে হলে প্রধানমন্ত্রীর পরামর্শ গ্রহণ করবেন রাষ্ট্রপতি। অর্থাৎ রাষ্ট্রীয় যে কোনো সিদ্ধান্ত গ্রহণে রাষ্ট্রপতি অবশ্যই প্রধানমন্ত্রীর পরামর্শ গ্রহণ করবেন। এবং মনে হতে পারে বিচারপতি এবং প্রধানমন্ত্রী নিয়োগ দানের ক্ষেত্রে হয়তো রাষ্ট্রপতির স্বাধীনতা রয়েছে। বিষয়টি এমন নয়, যেহেতু মেজরিটি পার্টির লিডার হিসেবে প্রধানমন্ত্রী নিজেই রাষ্ট্রপতি নিয়োগের ক্ষেত্রে পরোক্ষভাবে ভূমিকা পালন করে, সুতরাং রাষ্ট্রপতি অনেকটা প্রধানমন্ত্রীর হাতে জিম্মি আমাদের সংবিধান অনুযায়ী আমরা বলতে পারি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটি হচ্ছে রাষ্ট্রপতির নিঃশর্ত ক্ষমা প্রদান করার বিষয়টি। আমরা যদি একটু আলোচনা করি,
49 নম্বর আর্টিকেল অর্থাৎ বাংলাদেশের সংবিধানের 49 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যে কোনো দণ্ডের মার্জনা, বিলম্ব ও বিরাম মঞ্জুর করিবার এবং যে কোনো দণ্ড মৌকুফ, স্থগিত বা হ্রাস করিবার ক্ষমতা রাষ্ট্রপতির থাকিবে। এই বিষয়টা খুব ইন্টারেস্টিং। ধরুন কোনো একটি পলিটিক্যাল পার্টি ক্ষমতায় রয়েছে, তারা বিরোধী দলের কোনো একটা ভাইটাল নেতাকে পলিটিক্যাল কিলিং করলো এবং সেটা সন্ত্রাসীর মাধ্যমে, তাহলে মানুষের জনগণের মতামত কি হবে? জনগণ ফুলে ফেঁপে উঠবে, তারা প্রোটেস্ট করবে, আন্দোলন করবে। সেই সময় একটি চমৎকার ঘটনা ঘটতে পারে। সেই আসামিকে অ্যারেস্ট করা হবে, বিচারিক যে লম্বা প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে যাবে, যাতে করে সরকারি দল বলতে পারে বাংলাদেশে একটি স্বাধীন বিচার বিভাগ রয়েছে। মজার ব্যাপার ঘটবে রায়ের সময়। রায় দেওয়ার সময় তারা রায় দিবে মৃত্যুদণ্ড কিংবা সর্বোচ্চ শাস্তি, কিন্তু যখন সেটা এক্সিকিউট হতে যাবে তখন সরকারি কোনো ইশারায় রাষ্ট্রপতি সেই দণ্ড মওকুফ করতে পারবে এবং সেটা সংবিধান বলে দিচ্ছে, সেটা সংবিধান রাষ্ট্রপতিকে বৈধতা দিচ্ছে। সো এই ধরনের মকারি থেকে যদি আমরা পরিত্রাণ চাই, তাহলে এই যে গণভোট রয়েছে সেখানে আমাদের মতামত দিতে হবে। এখন এত এত আলোচনা যে করলাম, এর জিস্ট পয়েন্ট কি? আমরা কি হ্যাঁ ভোট দিব নাকি না ভোট? উত্তর খুবই সহজ। যদি আপনি প্রচলিত যে রাষ্ট্র কাঠামো রয়েছে, গত 54 বছরের যে রাষ্ট্র কাঠামো রয়েছে, সেই রাষ্ট্র কাঠামোর পক্ষে যদি থাকতে চান তাহলে আপনি অবশ্যই না ভোট দিবেন। আর যদি মনে করেন যে না, 54 বছরের যে রাষ্ট্র কাঠামো রয়েছে সেটি আপনার প্রত্যাশিত রাষ্ট্র নয়, তাহলে অবশ্যই হ্যাঁ ভোট দিবেন। আপনি কি ভোট দিতে চাচ্ছেন? হ্যাঁ ভোট নাকি না? আপনি কোন পক্ষে? জানিয়ে দিন কমেন্ট বক্সে। এবং এও জানাতে ভুলবেন না আপনার কি ভিন্ন মত রয়েছে। আপনার যদি ভিন্ন মত থাকে তাহলে অবশ্যই জানিয়ে দিন কমেন্টে। ধন্যবাদ।